নমস্কার, সবাইকে স্বাগত নতুন একটি ক্লাসে। আজকে আমাদের টপিক সোলার সিস্টেম এবং এই সোলার সিস্টেমের উপর সবথেকে গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন, তাদের উত্তর এবং উত্তরের পিছনে লুকিয়ে থাকা যুক্তি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা দেখছি আমাদের প্রথম প্রশ্ন, কখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে? এখানে 4টি অপশন রয়েছে: পৃথিবীর এবং চাঁদের মাঝে সূর্য থাকলে, পৃথিবী এবং সূর্যের মাঝে চাঁদ থাকলে, চাঁদ এবং পৃথিবীর মাঝে সূর্য থাকলে, সূর্য এবং চাঁদের মাঝে পৃথিবী থাকলে। তাহলে সঠিক উত্তর কি হবে সেটা আমরা দেখে নিই। আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের, আমরা মনে করছি এটা আমাদের সূর্য, এটা পৃথিবী, আর এটা চন্দ্র। এবার যদি পৃথিবী, আমরা মনে করছি এটা মুন বা চন্দ্র, এটা আর্থ, আর এটা হচ্ছে সান। এবার সূর্যের আলো পৃথিবীর উপরে এসে পড়ে। এবার পৃথিবীর যে অংশে সূর্যের আলো এসে পড়ে সেই অংশের ছায়া চাঁদের উপর গিয়ে পড়ে। অর্থাৎ এই অংশটাকে আমরা কিন্তু পৃথিবী থেকে দেখতে পাই না, কারণ পৃথিবীর ছায়া তখন চাঁদের এই অংশের উপরে অবস্থান করছে, ফলে এটি তখন আমাদের কাছে অদৃশ্য থাকে। তাহলে এরকম একটি সিচুয়েশন যদি হয় তবেই পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়বে। তাহলে এখানে কোন অপশনটা হবে? সূর্য এবং চাঁদের মাঝে পৃথিবী থাকে, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার পরের প্রশ্ন কি আছে সেটা দেখে নেওয়া যাক। কোন রেখাটি পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটি সমান গোলার্ধে বিভক্ত করেছে? আমরা মনে করলাম এটা আমাদের পৃথিবী, তাহলে পৃথিবীর এটা উত্তর গোলার্ধ আর এটা দক্ষিণ গোলার্ধ। এই মাঝ বরাবর একটি রেখা রয়েছে যার মান 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি যেটাকে আমরা অক্ষরেখা নামে চিনি, তার নাম হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উপরের অংশটি উত্তর গোলার্ধ, নিচের অংশটি দক্ষিণ গোলার্ধ, এবং 0 ডিগ্রি মানে এই পৃথিবীকে সমান দুভাগে ভাগ করেছে, দুটি গোলার্ধে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ উভয় গোলার্ধে ভাগ করেছে। পরের প্রশ্ন কি রয়েছে আমরা দেখি। আহ্নিক গতির বেগ কোথায় নেই বললেই চলে? আহ্নিক গতি বলতে আমরা বোঝাই, এটা যদি পৃথিবী হয়, পৃথিবী নিজের অক্ষের উপরে, এটাকে যদি আমরা পৃথিবী নিজের অক্ষ বলে মনে করি, তাহলে অক্ষের উপরে পশ্চিম থেকে পূর্ব দিকে একবার পূর্ণ প্রদক্ষিণ করে, যেটা মোট সময় লাগে প্রায় 24 ঘন্টার কাছাকাছি। অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের উপরে যে আবর্তন করছে সেটাই হচ্ছে আহ্নিক গতি। এবার এখানে বলছে আহ্নিক গতির বেগ কোথায় নেই বললেই চলে। এবার এখানে হচ্ছে পৃথিবীর মধ্যভাগ, এটাকে যদি আমরা 0 ডিগ্রি মনে করি, নিরক্ষরেখা এই অংশে পৃথিবীর ব্যাস সব থেকে বেশি। এবার এর থেকে আমরা যত উত্তরে বা যত দক্ষিণে আসবো তত পৃথিবীর ব্যাসের পরিমাণ কমতে থাকবে, এবং ব্যাস কমতে কমতে একসময় এই উত্তর মেরুর কাছে যে এই জায়গাটা একটা বিন্দুতে শেষ হবে, এই জায়গাটা আমরা মনে করতে পারি একটা বিন্দুতে শেষ হচ্ছে। আবার দক্ষিণ মেরুতে একই অবস্থা, এখানেও একটি বিন্দুতে শেষ হচ্ছে। তাহলে যখন এই বিন্দুতে এসে পৌঁছবে তখনই কিন্তু পৃথিবীর আহ্নিক গতি শূন্য হয়ে যাবে। যদিও সেটি কখনো সম্ভব হয় না, কারণ পৃথিবীর আকৃতি এতটাই বড় যে সেটা কখনো একটি বিন্দুতে শেষ হতে পারে না। তবুও তাত্ত্বিকভাবে এটি বোঝায় যে পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই দুই জায়গায় গিয়ে পৃথিবীর আহ্নিক গতি হয় 0। তাহলে এখানে হবে সঠিক উত্তর ডি, মেরু অঞ্চলে পৃথিবীর আহ্নিক গতির বেগ হয় 0। আচ্ছা, দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের মাঝামাঝি বৃত্তাকার সীমারেখাকে কি বলে? এটাকে আমরা মনে করছি পৃথিবী, আর এই অংশটাকে আমরা মনে করছি সূর্য। তাহলে এটা পৃথিবীর উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। এবার এই সূর্য থেকে আলো এসে পৃথিবীর যে অর্ধাংশে আলোকিত করবে সেই অর্ধাংশটি হচ্ছে দিন। তাহলে আমি মনে করলাম এই অংশটিতে আপাতত দিন আর এই বিপরীত অংশটিতে রাত। তাহলে এখানে কি বলছে? পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের মাঝামাঝি বৃত্তাকার সীমারেখাকে কি বলে? এই মাঝামাঝি যে বৃত্তাকার একটি সীমারেখা তৈরি হয় এটাকে কি বলে? এটা হচ্ছে ছায়াবৃত্ত। যে ছায়াবৃত্ত পৃথিবীর দিন এবং রাতের মধ্যে সীমানা বলতে পারি আমরা। তাহলে সঠিক উত্তর হবে ডি, ছায়াবৃত্ত। এরপরের প্রশ্ন, কখন দক্ষিণ মেরুতে 6 মাস অবিরত দিন এবং উত্তর মেরুতে 6 মাস অবিরত রাত্রি থাকে? আচ্ছা, দক্ষিণ মেরু এবং উত্তর মেরু ধারণাটা আগে আমরা একটু ক্লিয়ার করি। এটাকে আমরা মনে করছি পৃথিবীর
কক্ষপথ। তাহলে এটা 21শে জুন, এটা 21শে মার্চ, এটা 22শে ডিসেম্বর, এটা 23শে সেপ্টেম্বর। সূর্য এরকম একটি জায়গায় অবস্থান করে। এবার এখানে প্রশ্ন কি বলছে, কখন দক্ষিণ মেরুতে 6 মাস অবিরত দিন এবং উত্তর মেরুতে 6 মাস অবিরত রাত থাকে। আসলে পৃথিবী, এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর, এটা যদি উত্তর মেরু হয়, এটা দক্ষিণ মেরু। এই উত্তর মেরুতে যখন 6 মাস দিন থাকবে, দক্ষিণ মেরুতে অটোমেটিক্যালি 6 মাস রাত থাকবে। আবার দক্ষিণ মেরুতে যখন 6 মাস দিন থাকবে, তখন উত্তর মেরুতে অটোমেটিক্যালি 6 মাস রাত থাকবে। সেটা কখন হয়? এবার এই 23শে সেপ্টেম্বর থেকে শুরু করে 21শে মার্চ পর্যন্ত পৃথিবীর দক্ষিণ মেরু, পৃথিবীর এই দক্ষিণ মেরু সূর্যের দিকে থাকে। ফলে 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত দক্ষিণ মেরুতে সূর্য কিরণ দেয়। ফলে এই সময় দক্ষিণ মেরুতে 6 মাস থাকে দিন, উত্তর মেরুতে 6 মাস থাকে রাত। এখানে কি বলছে, কখন দক্ষিণ মেরুতে 6 মাস অবিরত দিন এবং উত্তর মেরুতে 6 মাস অবিরত রাত থাকে। তাহলে এই কন্ডিশনটাই হবে 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত। আমরা দেখি অপশনটা কোথায় আছে, একদম শেষের অপশন, 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ, প্রথম অপশন। এটাই হচ্ছে সঠিক উত্তর, যে 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত পৃথিবীর দক্ষিণ মেরুতে থাকে 6 মাস টানা দিন, উত্তর মেরুতে থাকে 6 মাস টানা রাত। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন সবচেয়ে বেশি কোথায় হয়? এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর এই মধ্যভাগের, যেটা 0 ডিগ্রি নিরক্ষীয় অঞ্চল, সেইখানের পৃথিবীর ব্যাস সব থেকে বেশি। এখান থেকে যত আমরা উত্তর দিকে যাব ব্যাসের পরিমাণ কমবে, যত দক্ষিণ দিকে যাব ব্যাসের পরিমাণ কমবে। পৃথিবীর যেখানে ব্যাসের পরিমাণ সব থেকে বেশি হবে সেখানে আবর্তন গতিবেগও বেশি হবে। অতএব আমরা বলতে পারি এই 0 ডিগ্রি বা নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতিবেগ হয় সবচেয়ে বেশি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এ, পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি থাকে নিরক্ষীয় অঞ্চলে। পরের প্রশ্ন রয়েছে, আহ্নিক গতির ফলে সংঘটিত হয় কি? আচ্ছা, আহ্নিক গতি কি সেটা আমরা একটু জেনে নিই। এটাকে যদি আমরা পৃথিবী মনে করি, তাহলে আমরা মনে করলাম এটা পৃথিবীর অক্ষ। এই অক্ষের উপরে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্যকে, পশ্চিম থেকে পূর্ব দিকে নিজের অক্ষের উপরে ঘুরছে, এটাকেই আহ্নিক গতি বলা হয়ে থাকে। এবার আহ্নিক গতির ফলে কি হয়, যদি এটা সূর্য হয় তাহলে সূর্যকে সামনে রেখে পৃথিবী তার নিজের অক্ষের উপরে ঘুরছে। এবার এই ঘুরতে ঘুরতে যে অংশটা সূর্যের সামনে আসবে তখন হবে দিন, আর যে অংশটা সূর্য থেকে দূরে চলে যাবে সেখানে হবে রাত। তাহলে এটাই আহ্নিক গতি। তাহলে আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়ে থাকে। তাহলে এখানে কোন অপশন আছে দেখি, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তাহলে 7 এর সঠিক উত্তর হবে অপশন ডি, আহ্নিক গতির ফলে দিন রাত্রি সংঘটিত হয়। পরের প্রশ্ন রয়েছে, ঋতু পরিবর্তন হলো আহ্নিক গতির ফল, বার্ষিক গতির ফল, অভিকর্ষজ বল, কোরিওলিস বল। ঋতু পরিবর্তন, এটা যদি আমরা পৃথিবীর কক্ষপথ ধরে নিই, এই জায়গা মনে করলাম সূর্য আছে। এবার এই কক্ষপথের কোন জায়গায় পৃথিবী অবস্থান করছে তার উপর নির্ভর করে পৃথিবীতে কোন ঋতু থাকবে। আমরা যদি একদম সহজ সরল একটি নিয়ম মনে রাখি, সহজ সরল ভাবে আমরা মনে রাখি, এই জায়গা থেকে পৃথিবী যখন সূর্য থেকে পৃথিবী এই জায়গায় অবস্থান করবে তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি হবে স্বাভাবিকভাবে, তখন এখানে ঋতু একরকম হবে। আবার যখন পৃথিবী সূর্যের কাছে থাকবে তখন কিন্তু ঋতু অন্যরকম হবে। ঋতু বলতে আবহাওয়া, তার বৈশিষ্ট্য অন্যরকম হবে। যদিও এটাই এইভাবেই ঘটবে এমন কোনো ব্যাপার নয়, কারণ এখানে উত্তর মেরু দক্ষিণ মেরু পৃথিবীর সূর্যের কোন দিকে অবস্থান করছে তার উপর নির্ভর করে থাকে। কিন্তু আমরা আপাত দৃষ্টিতে সহজ সরল ভাবে মনে করছি যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ঠিক করে দেয় যে কোন জায়গার আবহাওয়ার বৈশিষ্ট্য কেমন হবে। তাহলে এবার পৃথিবী কোথায় অবস্থান করছে সেটা নির্ভর করবে পৃথিবীর বার্ষিক গতি, কারণ পৃথিবী নিজের কক্ষের উপরে, অক্ষ নয় কিন্তু, এই কক্ষের উপরে যখন সূর্যকে কেন্দ্র করে এক জায়গা থেকে অন্য জায়গায় আবর্তন করবে সেটাই আমরা বলছি বার্ষিক গতি। তাহলে বার্ষিক গতির ফলেই কিন্তু ঋতু পরিবর্তন হয়। তাহলে আমরা এখানে দেখব ঋতু পরিবর্তন হলো বার্ষিক গতির ফলাফল, এই বি অপশনটি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? এটা আর ব্যাখ্যা করা তেমন কিছু নেই, উত্তর হবে নরওয়ের হ্যামারফেস্ট বন্দর সংলগ্ন অঞ্চলকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, কারণ সেখানে রাত্রিবেলা তো কখনো কখনো সূর্য দেখা যায়।
এটা কেন দেখা যায় এর পিছনে অনেক কারণ রয়েছে, আমি সেটা পরে কখনো ব্যাখ্যা করব। আমরা পরের প্রশ্ন দেখে নিই। পৃথিবীর দ্রাঘিমা রেখাগুলি বিস্তৃত আছে কোন দিকে? আচ্ছা, দ্রাঘিমা রেখা আমরা কাকে বলবো? এটা যদি পৃথিবী হয় তাহলে এই যে পূর্ব থেকে পশ্চিম দিকে যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় অক্ষরেখা, আর উত্তর থেকে দক্ষিণে যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? উত্তর থেকে দক্ষিণ। পৃথিবীর দ্রাঘিমা রেখাগুলো বিস্তৃত রয়েছে উত্তর থেকে দক্ষিণ, এ হচ্ছে সঠিক উত্তর। যাই হোক, পরের প্রশ্ন দেখে নিই। দিনরাত্রি হ্রাসের প্রধান কারণ? দিনরাত্রি সৃষ্টির প্রধান কারণ আহ্নিক গতি, কিন্তু দিনরাত্রি হ্রাস বৃদ্ধির প্রধান কারণ কি সেটা আমরা দেখে নিই। আমরা মনে করছি এটি পৃথিবীর কক্ষপথ, এখানে সূর্য অবস্থান করছে। এখন এই মুহূর্তে পৃথিবী কক্ষপথের এরকম একটি জায়গায় অবস্থান করছে, আবার কিছুদিন পর হয়তো পৃথিবী তার কক্ষপথের এরকম একটি জায়গায় চলে যাবে। এবার এখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব রয়েছে বেশি, ফলে পৃথিবীতে সূর্যের আলো কম এসে পৌঁছবে। আবার এইখানে যখন পৃথিবী চলে আসবে তখন তুলনামূলকভাবে সূর্যের কাছে থাকবে, পৃথিবীতে সূর্যের আলো তুলনামূলকভাবে বেশি পাবে। যদিও এটা গোলার্ধ অনুযায়ী নির্ভর করে যে কোন গোলার্ধে কত আলো পাচ্ছে, কিন্তু সার্বিকভাবে আমরা দেখছি যে এই জায়গাটাতে পৃথিবী যখন সূর্য থেকে দূরে আছে তখন সূর্যের আলো কম পাচ্ছে, ফলে এখানে দিনের পরিমাণ হবে কোথাও বেশি কোথাও কম। উত্তর গোলার্ধে দিনের পরিমাণ বেশি হবে অন্যান্য সময়ের তুলনায়, দক্ষিণ গোলার্ধে দিনের পরিমাণ কম হবে, কারণ দক্ষিণ গোলার্ধ তখন সূর্য থেকে অনেক দূরে আর উত্তর গোলার্ধ সূর্যের কাছে আছে। এবার যত এগোতে থাকবে তত আমরা দেখবো যে দক্ষিণ গোলার্ধ সূর্য এখান থেকে যত এগোবে তখন তত দেখবো যে দক্ষিণ গোলার্ধ কিন্তু আস্তে আস্তে সূর্যের কাছে আসছে এবং উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে চলে যাচ্ছে। যখন এইরকম একটি জায়গায় এসে পৌঁছবে তখন আমরা দেখবো যে দক্ষিণ গোলার্ধ রয়েছে সূর্য সব থেকে কাছে, উত্তর গোলার্ধ রয়েছে সূর্য সব থেকে দূরে। এবার যে গোলার্ধ সূর্যের যত কাছে অবস্থান করবে সেখানে দিনের পরিমাণ হবে বেশি, আর যত দূরে অবস্থান করবে সেখানে রাতের পরিমাণ হবে বেশি। তাহলে এই যে পুরো সিস্টেমটা হচ্ছে এটা পৃথিবীর কক্ষপথে কখন কোন জায়গায় অবস্থান করছে তার অবস্থানের ভিত্তিতে ঠিক হচ্ছে যে কোথায় দিনের পরিমাণ বেশি হবে না রাতের পরিমাণ বেশি হবে। তাহলে পৃথিবী যখন নিজের কক্ষপথের উপর দিয়ে পরিক্রমণ করে সূর্যকে, সেটাকে আমরা বলি পৃথিবীর বার্ষিক গতি। আহ্নিক গতির কারণে দিন রাত্রি হয়, কিন্তু দিন রাত্রি হ্রাস বৃদ্ধির কারণ নির্ভর করে কিন্তু আহ্নিক গতির উপরে নয়, বার্ষিক গতির উপরে। তাই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি। পরের উত্তর কি হবে দেখা যাক। সূর্য থেকে পৃথিবীতে সৌরতাপ এসে পৌঁছায় 200 কোটি ভাগের 1 ভাগ, 100 কোটি ভাগের 1 ভাগ, 200 কোটি ভাগের 2 ভাগ না 100 কোটি ভাগের 2 ভাগ? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 200 কোটি ভাগের 1 ভাগ। আচ্ছা, পরের প্রশ্ন কি হবে আমরা দেখে নিই। অনুসুর অবস্থান হয় কত তারিখে? অনুসুর অবস্থান আমি ব্যাখ্যা করছি। অনুসুর অবস্থানটা কি? এটা মনে করছি আমরা পৃথিবীর একটি কক্ষপথ, এখানে অবস্থান করছে সূর্য। তাহলে এই জায়গা থেকে যখন এই জায়গাটা অবস্থান করবে পৃথিবী তখন সেটা হবে সূর্য থেকে সব থেকে দূরে অবস্থান, আর যখন পৃথিবী এরকম একটি জায়গায় অবস্থান করবে তখন এটা হবে পৃথিবীর সব থেকে সূর্য থেকে পৃথিবীর কাছের অবস্থান। তাহলে অনুসুর হচ্ছে পৃথিবী থেকে সব থেকে সূর্যের কাছের অবস্থানকে বোঝায়। এবং এটা এটা যদি ডিসেম্বর মাস হয়, 22শে ডিসেম্বর, আমি আগে কোনো একটি প্রশ্নে ব্যাখ্যা করেছিলাম যেটা হচ্ছে 22শে ডিসেম্বর, আর এটা হচ্ছে জানুয়ারি, এটা জানুয়ারি, এরপর ফেব্রুয়ারি, এখানে মার্চ, এভাবে যেতে যেতে এখানে এসে হবে জুলাই, তারপর এটা আগস্ট, এটা সেপ্টেম্বর। তাহলে এই যে জানুয়ারির 2 তারিখে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় সব থেকে কম। কত দূরত্ব হয়? প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। এটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম এই অংশটায়, এবং এটা হচ্ছে জানুয়ারির 2 তারিখ, তাই একে বলা হয় অনুসুর অবস্থান। তাহলে সঠিক উত্তর হবে এই জানুয়ারির 2 তারিখ। আচ্ছা, পরের প্রশ্ন। অপসুর অবস্থান হয় কত তারিখ? এটা অপসুর হচ্ছে অনুসুরের সম্পূর্ণ বিপরীত। এই যে জুলাই, যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে সব থেকে বেশি, এই দূরত্ব কত হয়? প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় যখন সব থেকে বেশি, এই জুলাই মাসে 4 জুলাই, তখন তাকে আমরা বলি অপসুর অবস্থান। তাহলে সঠিক উত্তর হবে 4 জুলাই। 4 জুলাই তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি, একে বলা হয় অপসুর অবস্থান। আমরা পরের প্রশ্নটা দেখি। দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে হয়? এটা আমরা যদি পৃথিবীর কক্ষপথ দেখি তাহলে এরকম একটি জায়গায় অবস্থান করে সূর্য, এটা
জুন মাস, 21শে জুন, এটা 21শে মার্চ, এটা 22শে ডিসেম্বর, এটা 23শে সেপ্টেম্বর। এবার এই 21শে জুন যখন পৃথিবী অবস্থান করে তখন পৃথিবীর উত্তর গোলার্ধ সব থেকে বেশি সূর্য দিকে ঝুঁকে থাকে আর দক্ষিণ গোলার্ধ থাকে সূর্য থেকে দূরে। ফলে এই সময় উত্তর গোলার্ধে কিন্তু দিনের পরিমাণ হয় বেশি, দক্ষিণ গোলার্ধে রাতের পরিমাণ হয় বেশি এবং দক্ষিণ গোলার্ধে দিন হয় ছোট। কিন্তু যখন 22শে ডিসেম্বর তারিখে পৃথিবী এসে পৌঁছায় এই 23শে সেপ্টেম্বরকে পার করে, যখন 22শে ডিসেম্বর এসে পৌঁছায় তখন পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থাকে সূর্যের সব থেকে কাছে আর উত্তর গোলার্ধ থাকে সূর্য থেকে দূরে। ফলে দক্ষিণ গোলার্ধে হয় দিনের পরিমাণ সব থেকে বেশি। অর্থাৎ 22শে ডিসেম্বর তারিখটাই হচ্ছে দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় দিন। এখানে কি বলছে, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি? তাহলে সঠিক উত্তর হবে 22শে ডিসেম্বর। তাহলে এই ছিল মোট 15টি প্রশ্ন এবং তার ওই প্রশ্নের কি উত্তর হবে এবং উত্তরগুলো কেন হবে। আশা করছি ক্লাসটা বুঝতে সবার সুবিধা হয়েছে। যদি কোথাও অসুবিধা থাকে কমেন্ট করতে ভুলবেন না। আমরা পরের ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে ফিরে আসবো।